Bismillahirrahmanirrahim. FCPS Part 1 Examination 2026 June Medicine Exam Questions of সেশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডাক্তার তাসবির হাসান সৌমিক। কোশ্চেন নাম্বার 4 সিঙ্গল বেস্ট অ্যান্সার কোশ্চেন এসবিএ, যে কোশ্চেনটি এসেছিল তার স্টেম ছিল কতটা এরকম, যে স্টেমে বলা ছিল যে 56-year-old man is admitted with muscle cramps, perioral tingling and carpopedal spasm. Investigation show serum calcium total 1.2 millimole per liter. Normal serum calcium level is 2.1 to 2.6 millimole per liter. He is treated with IV calcium gluconate, but repeat calcium remains low. So the question is, which of the following is the most appropriate investigation to identify the underlying cause of the refractory hypocalcemia? So প্রথমে আমরা কোশ্চেনটি বোঝার চেষ্টা করি যে এখানে বলা হচ্ছে যে একজন 56 বছর বয়সী একজন লোক হাসপাতালে ভর্তি হয়েছে মাসল ক্র্যাম্প নিয়ে। পেশির খিঁচুনি, পেরিওরাল টিংলিং, মুখের চারপাশে ঝিনঝিন যে অনুভূতি সেটাকে পেরিওরাল টিংলিং বলা হয়, অ্যান্ড কার্পোপেডাল স্পাজম। কার্পো মানে হচ্ছে হাত, পেডাল মিন্স ফিট বা পা। সো হাত পায়ের যদি একটা ইনভলান্টারি পেইনফুল মাসল স্পাজম হয় সেটাকে বলা হয় কার্পোপেডাল স্পাজম। এবং রোগী ইনভেস্টিগেশন করা হয়েছে রোগীর, সেখানে দেখা গিয়েছে যে সিরাম ক্যালসিয়াম আছে 1.2 মিলিমোল পার লিটার। কোশ্চিনে নর্মাল লেভেলটা সাধারণত দেওয়া থাকে না, আমি এখানে কোশ্চিনে নর্মাল লেভেলটা দিয়ে দিয়েছি বোঝার সুবিধার জন্য। নর্মাল লেভেল অফ ক্যালসিয়াম ইজ 2.1 টু 2.6 মিলিমোল পার লিটার। এখন বলা হচ্ছে যে তাকে আইভি ক্যালসিয়াম গ্লুকোনেট দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও দেখা গেল যে তার ক্যালসিয়ামটা রিমেইনস লো, মানে 1.2 মিলিমোল পার লিটার ছিল তাই আছে। তো এখন প্রশ্নকর্তা কোশ্চেন করেছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইনভেস্টিগেশন টু আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন কজ অফ দিস রিফ্র্যাক্টরি হাইপোক্যালসেমিয়া। এখানে বলেই দেওয়া আছে যে কোন ইনভেস্টিগেশনটা আসলে করতে হবে, যে এই যে রিফ্র্যাক্টরি হাইপোক্যালসেমিয়া, আইভি ক্যালসিয়াম দেওয়ার পরেও রোগীর ক্যালসিয়াম লেভেলটা ঠিক হচ্ছে না, সেক্ষেত্রে আমরা কোন ইনভেস্টিগেশনটা আসলে করা উচিত। এ নাম্বার অপশনে যেটা ছিল সেটা হলো যে সিরাম ক্রিয়েটিনিন, সিরাম ফসফেট, সিরাম 25 হাইড্রক্সি ভিটামিন ডি যেটা, বা সিরাম প্যারাথাইরয়েড হরমোন, আর সিরাম ম্যাগনেসিয়াম। এই 5টা অপশনের মধ্যে কারেক্ট অ্যান্সার হবে সিরাম ম্যাগনেসিয়াম করতে হবে। তাহলে আমরা দেখি যে এক্সামিনার আসলে কি জানতে চাচ্ছে। এক্সামিনার জানতে চাচ্ছে, অনেক পরীক্ষার্থী স্টেম পড়েই হাইপোক্যালসেমিয়া ডায়াগনোসিস করতে ব্যস্ত হয়ে যায়, কিন্তু এক্সামিনার হাইপোক্যালসেমিয়া ডায়াগনোসিস জিজ্ঞেস করেনি। সে জিজ্ঞেস করেছে আসলে যে কেন হাইপোক্যালসেমিয়া কারেকশন হচ্ছে না। এটাই পুরো প্রশ্নের হচ্ছে প্রাণ। স্টেম থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ ক্লু বের করি। এই রোগীর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মাসল ক্র্যাম আছে, পেরিওরাল টিংলিং আছে এবং কার্পোপেডাল স্পাজম রয়েছে। এগুলো সব সিভিয়ার হাইপোক্যালসেমিয়ার টেক্সট বুক ফিচার্স। এখন পর্যন্ত প্রশ্ন খুব সহজ, কিন্তু এক্সামিনার এরপর একটি লাইন যোগ করেছে যে আইভি ক্যালসিয়াম গ্লুকোনেট দেওয়ার পরেও ক্যালসিয়ামটা লো। এখন প্রশ্ন আর হাইপোক্যালসিমিয়া নিয়ে না, এখন প্রশ্ন যেটা সেটা হলো হোয়াই ইজ ক্যালসিয়াম রিফিউজিং টু রাইজ, ক্যালসিয়াম কেন বাড়ছে না। এখানেই ম্যাগনেসিয়াম এসে পুরো খেলাটা ঘুরিয়ে দেয়। মেডিকেল স্টুডেন্ট সাধারণত ক্যালসিয়াম রেগুলেশন বলতে দুইজনকে মনে রাখে, একটা হলো প্যারাথাইরয়েড হরমোন আর হচ্ছে ভিটামিন ডি। কিন্তু এক্সামিনার আজ তৃতীয় এবং সবচেয়ে আন্ডাররেটেড হিরোকে নিয়ে প্রশ্ন করেছে, সেটা হলো ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের আসল গুরুত্ব কি? ম্যাগনেসিয়াম শুধু ইলেকট্রোলাইট না, এটি ক্যালসিয়াম মেটাবলিজমের ব্যাক স্টেজ ডিরেক্টর। আপনি স্টেজে ক্যালসিয়াম দেখেন, কিন্তু ব্যাক স্টেজে সব কন্ট্রোল করছে ম্যাগনেসিয়াম। আমরা যদি একটু এফসিপিএস মেমোরি অ্যানালগের মধ্যে যাই, তাহলে আমরা এটাকে একটা গল্পের মাধ্যমে মনে রাখতে পারি, যে একটি বাড়ি তৈরির কথা চিন্তা করতে পারি, যে এখানে ক্যালসিয়াম হলো ব্রিক, মানে ক্যালসিয়ামটা হচ্ছে ইট, আর ম্যাগনেসিয়ামটা হচ্ছে মেসন বা রাজমিস্ত্রি। এখন আপনার কাছে হাজার হাজার ইট আছে কিন্তু রাজমিস্ত্রি নেই, তাহলে কি বাড়ি তৈরি হবে? বাড়ি তৈরি হবে না। আবার ধরুন পেশেন্টকে আমরা আইভি ক্যালসিয়াম দিলাম, আমরা অনেক ইট দিয়ে দিলাম কিন্তু ম্যাগনেসিয়াম নেই, অর্থাৎ রাজমিস্ত্রি নেই, ফলে ক্যালসিয়াম কাজ করতে পারছে না, ক্যালসিয়াম লেভেলটা ঠিক হচ্ছে না, হাইপোক্যালসিমিয়া পারসিস্ট করছে। তাই এফসিপিএস এর রুল হলো নো ম্যাসন নো হাউস, মানে কোনো যদি রাজমিস্ত্রি না থাকে তাহলে কোনো বাসা বা দেয়াল তৈরি হবে না। তেমনি করে যদি কোনো ম্যাগনেসিয়াম না থাকে তাহলে কোনো ক্যালসিয়াম কারেকশন হবে না। আসলে ম্যাগনেসিয়াম কি করে? এখানে ম্যাগনেসিয়াম দুইটি মহা গুরুত্বপূর্ণ কাজ করে। তার কাজ নাম্বার 1 যেটা, সেটা হলো প্যারাথাইরয়েড হরমোন বের করতে সাহায্য করে। ম্যাগনেসিয়াম প্যারাথাইরয়েড হরমোন
বের করতে সাহায্য করে। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশনের জন্য ম্যাগনেসিয়াম দরকার হয়। ম্যাগনেসিয়াম যদি কমে যায় তাহলে প্যারাথাইরয়েড সিক্রেশনও কমে যায়। ফলে কি হয়? ফলে বোন থেকে ক্যালসিয়াম বের হয় না। কিডনি ক্যালসিয়াম ধরে রাখতে পারে না। সিরাম ক্যালসিয়াম বাড়তে পারে না। ম্যাগনেসিয়ামের আরেকটি কাজ হলো যে প্যারাথাইরয়েড হরমোনকে কাজ করতে সাহায্য করে। এটাই আরো গুরুত্বপূর্ণ, অনেকেই জানে না। ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি হলে কি হয় যে কিডনি এবং বোন প্যারাথাইরয়েড হরমোনের কথা শুনতে চায় না, অর্থাৎ প্যারাথাইরয়েড হরমোন রেজিস্ট্যান্স তৈরি হয়। তখন কি হয়? প্যারাথাইরয়েড হরমোন আছে কিন্তু কাজ হচ্ছে না, ডাবল অ্যাটাক। হাইপোম্যাগনেসিয়ামিয়া যদি হয় তাহলে কি হবে? প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশনটা কমে যাবে। আর প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন কমে গেলে প্যারাথাইরয়েড হরমোনের অ্যাকশনও কমে যাবে। সো ক্যালসিয়াম রেগুলেশনটা ভেঙে পড়বে, রিফ্র্যাক্টরি হাইপোক্যালসিমিয়া হবে। এটা এর মেকানিজম। সো ফাংশনাল হাইপোপ্যারাথাইরয়েডিজম যদি হয়, এটি এফসিপিএস এর একটা ফেভারিট কনসেপ্ট। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আসলে নষ্ট হয় না, কিন্তু ম্যাগনেসিয়ামের অভাবে এমন একটা অবস্থা তৈরি হয় যেন প্যারাথাইরয়েড হরমোন নেই। সেজন্য একে বলা হয় ফাংশনাল হাইপোপ্যারাথাইরয়েডিজম। কেন ক্যালসিয়াম গ্লুকোনেট আমরা দিলাম কিন্তু এটা ব্যর্থ কেন হলো? এটাই এক্সামিনারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লু। অনেক স্টুডেন্ট ভাবে যে ক্যালসিয়াম কম, ক্যালসিয়াম দিয়ে দিই, ক্যালসিয়াম ঠিক হয়ে যাবে। কিন্তু বাস্তবে ক্যালসিয়াম শুধু র ম্যাটেরিয়াল। আন্ডারলাইং মেশিনারি যদি নষ্ট থাকে তাহলে ক্যালসিয়াম কোনো কাজ করবে না। ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি সেই মেশিনারিকে নষ্ট করে দেয়। তাই ক্যালসিয়াম ইনফিউশন হলো কিন্তু ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি রয়ে গেল। প্যারাথাইরয়েড হরমোন সিস্টেম ঠিক হলো না, ক্যালসিয়াম আবার কমে গেল। এফসিপিএস এক্সাম হল হ্যাক। প্রশ্নে যদি দেখা যায় যে টিটানিয়া আছে, সিভিয়ার হাইপোক্যালসেমিয়া আছে, আইভি ক্যালসিয়াম অলরেডি দেওয়া হয়েছে, ক্যালসিয়াম স্টিল লো, তাহলে এক্সামিনার আসলে এটাই বলতে চাচ্ছে যে চেক ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম দেখো। এখন প্রশ্ন আসতে পারে যে কেন সিরাম ক্রিয়েটিনিন নয়? অপশনে ছিল সিরাম ক্রিয়েটিনিন এজন্যই হবে না কারণ সিকেডিতে হাইপোক্যালসিমিয়া হতে পারে, এটা সত্য। কিন্তু সিকেডি এক্সপ্লেন করতে পারে না যে হোয়াই ক্যালসিয়াম বিকেম লো, এক্সপ্লেন করতে পারে না হোয়াই ক্যালসিয়াম ইজ নট রেসপন্ডিং। সো এটা বেস্ট অ্যান্সার হবে না। কেন সিরাম ফসফেট না? ফসফেট ক্যালসিয়াম মেটাবলিজমের একটা অংশ। হাইপোপ্যারাথাইরয়েডিজমে ফসফেট বাড়ে, সিকেডিতেও ফসফেট বাড়ে, কিন্তু ফসফেট লেভেল জানলেও রিফ্র্যাক্টরি হাইপোক্যালসিয়ামের কারণ জানা যাবে না। কেন ভিটামিন ডি নয়? ভিটামিন ডি ডেফিসিয়েন্সি অবশ্যই হাইপোক্যালসিমিয়া করে, কিন্তু এটি সাধারণত ক্রনিক, স্লোলি প্রোগ্রেসিভ এবং অস্টিওম্যালাসিয়া অ্যাসোসিয়েটেড। আর ক্যালসিয়াম ইনফিউশনের পর কিছু রেসপন্স পাওয়া যায়। কোশ্চেনের ড্রামাটিক নন রেসপন্স ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য ক্লাসিক নয়। প্রশ্ন আসতে পারে যে কেন প্যারাথাইরয়েড হরমোন নয়? এটা এক্সামিনারের বিগেস্ট ট্র্যাপ। অনেকে লো ক্যালসিয়াম দেখে প্যারাথাইরয়েড হরমোন মার্ক করবে, কিন্তু মনে রাখতে হবে যে ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি নিজেই প্যারাথাইরয়েড হরমোন কমিয়ে দেয়। তাহলে প্যারাথাইরয়েড হরমোন লো এলে আপনি ভুলভাবে হাইপো প্যারাথাইরয়েডিজম ভাববেন, যখন আসল কালপ্রিট হলো ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি। এখন আমরা কিছু এফসিপিএস পার্লসের মধ্যে চলে যাব যে রিফ্র্যাক্টরি হাইপোক্যালসেমিয়া হলে আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে ম্যাগনেসিয়াম ফার্স্ট। হাইপোম্যাগনেসিমিয়া কজেস ফাংশনাল হাইপোপ্যারাথাইরয়েডিজম। লো ম্যাগনেসিয়াম সাপ্রেসেস প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন। যদি ম্যাগনেসিয়াম কম হয় প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন কমে যাবে। ম্যাগনেসিয়াম যদি কম হয় তাহলে প্যারাথাইরয়েড হরমোনের রেজিস্ট্যান্স হবে। ক্যালসিয়াম রিপ্লেসমেন্ট অ্যালান মে ফেইল। Magnesium correction is often required before calcium normalizes. This is one of the most frequently repeated FCPS electrolyte concepts. আমরা যদি এমআরসিপি পার্লের মধ্যে দেখি তো সেখানে দেখা যাবে যে পারসিস্টেন্ট হাইপোক্যালসেমিয়া ডিসপাইট এডিকুয়েট ক্যালসিয়াম রিপ্লেসমেন্ট শুড অলওয়েজ রেইজ সাসপিশন অফ হাইপোম্যাগনেসিমিয়া। আলটিমেট মেমোরি ট্রিক যদি আমরা দেখি, ক্যালসিয়াম যদি ব্রিক্স হয়, ম্যাগনেসিয়াম যদি মেসন হয়, তাহলে নর্মাল ক্যালসিয়াম লেভেল ইকুয়াল টু কমপ্লিটেড হাউস। আপনি যত খুশি ইট আনুন, কিন্তু রাজমিস্ত্রি না থাকলে বাড়ি তৈরি হবে না। একইভাবে আপনি যতই ক্যালসিয়াম ইনফিউশন দিন, কিন্তু ম্যাগনেসিয়াম না থাকলে ক্যালসিয়াম ব্যালেন্স রিস্টোর হবে না। সো ফাইনাল অ্যান্সার ইজ সিরাম ম্যাগনেসিয়াম। আমরা যদি আবার আলটিমেট এফসিপিএস ওয়ান লাইনারের মধ্যে যাই তাহলে দেখা যাবে যে দিস পেশেন্ট হ্যাজ রিফ্র্যাক্টরি হাইপোক্যালসেমিয়া। Calcium is the brick but magnesium is the mason that allows parathyroid hormone to work. Without magnesium, calcium replacement alone cannot correct serum calcium. Therefore, serum magnesium is the most important investigation. মানে হচ্ছে পেশেন্টের রিফ্র্যাক্টরি হাইপোক্যালসেমিয়া আছে, এক্ষেত্রে ক্যালসিয়াম হলো ইট আর ম্যাগনেসিয়াম হলো রাজমিস্ত্রি। সো প্যারাথাইরয়েড হরমোন ওয়ার্ক করার জন্য এই দুইটো জিনিস লাগবে। যদি ম্যাগনেসিয়াম না থাকে তাহলে ক্যালসিয়াম আমরা যতই দিই না কেন তা সিরাম ক্যালসিয়ামকে কারেকশন করতে পারবে না। এজন্য সিরাম ম্যাগনেসিয়াম হলো সবচেয়ে
ইউজফুল এবং মোস্ট ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন। থ্যাংকস এভরিওয়ান।